উনি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই কমিটিতে ছিলেন। এই নামের উপরে পুলিশের দেয়া হতো। জামাতেরও অনেক লোককে এভাবে ইয়েতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। সো খুব বেশি প্রভাব ছিল বিএনপি, যেহেতু বিএনপি অনেক বড় দল এবং এখনো পর্যন্ত আপনি এখনো যদি নাকি দেখেন যে তারেক রহমান আসার পরে রাষ্ট্র যেভাবে তারেক রহমানের নিরাপত্তা সহ তার বিভিন্ন অনুষ্ঠানগুলো যে আ করা হলো, সেই অনুষ্ঠানগুলোরও যেই মানে কি বলবো যে সরকারের যে পদক্ষেপগুলো ছিল সেটা চোখে পড়ার মতো। সো আমি মনে করি উনার বিশাল একটা দল আছে। উনার নিশ্চয়ই নিজস্ব গোয়েন্দা সংস্থার সাথে উনার একটা ভালো সম্পর্ক আছে। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন জায়গায় উনার একটা সম্পর্ক তো আছেই। তো তাদের মাধ্যমে উনি চাইলে অনেক আগেই দেশে আসতে পারবেন। এটা সাহসের কিছু না। কারণ তারেক রহমান মনে করা হচ্ছে যে সামনে বিএনপি যদি ক্ষমতায় যায় তিনি প্রধানমন্ত্রী হবেন। সো প্রধানমন্ত্রী হবেন এরকম একজন মানুষ দেশের বাইরে থাকবে কেন? এখন তো আওয়ামী লীগ নাই। কিন্তু এই ১.৫ বছর উনি দেরি করাতে যেই সমস্যাটা হয়েছে, এই সরকারের ভেতরে আমি গতকালকে দাদাকে বলছিলাম একটা কথা যে, তারেক রহমান যেদিন দেশে আসেন, সেদিন বিটিভি লাইভ সম্প্রচার করেছেন। সেই লাইভ সম্প্রচার করবে কোট কোট মানে করছে এই খবর জানার পরে এই রেজওয়ানা হাসান যিনি তথ্য উপদেষ্টা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, তিনি তার পিএসকে দিয়ে বিটিভির মহাপরিচালককে ফোন করিয়েছেন। যে এ এটা করার দরকার নাই। বিটিভির মহাপরিচালক পাত্তাই দেন নাই। বলছেন, "না তারেক রহমান আসবে এটা আমরা লাইভ করব।" রেজওয়ানা নিজে ফোন করেছেন তাকে তারপরে। ফোন করে বলেছেন যে, "আপনি রাষ্ট্রের টাকা খরচ করে আপনি তারেক রহমান তো এখন রাষ্ট্রের কেউ না। তার এটা আপনি কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কিভাবে লাইভ করবেন?" কথাটা খুবই যদি আপনি মানে আমেরিকা, ইউরোপের কথা বলেন বিশাল সত্যি। যে জি। রাষ্ট্রের টাকা খরচ করে তিনি এখনো প্রধানমন্ত্রী হন নাই, তার এটা কেন লাইভ করবেন? কিন্তু বাংলাদেশ কি আসলে সেভাবে চলে? রেজওয়ানা নিজে কি সেভাবে চলেন? রেজওয়ার মন্ত্রণালয়ে সেই জবাবদিহিতা আছে? কোথাও নাই। কিন্তু তারেক রহমানের বেলায় হয়েছে। এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামের মাঝখানে কিন্তু বিএনপির অনেক নেতাও আমরা বিএনপিকে নিয়ে অনেক কথাবার্তা বলি। কিন্তু তারেক রহমান, জিয়া পরিবার তাদেরকে কেন বেছে কথা বলতে হয়? ভাই এই তারেক রহমান গত ১৫ বছরে ১৫ বছর না ২০০৬ সালের পর থেকেই এই যে প্রায় ২০ বছর তিনি যেই কষ্ট সহ্য করেছেন, তেনার উপরে যে নির্যাতন করা হয়েছে, তার মায়ের উপরে যে নির্যাতন করা হয়েছে, এগুলো তো ভুলে যাওয়ার মতো না। সেই জিনিসগুলো থেকে যদি করা হয় আমরা বিএনপির অনেকের বিরুদ্ধে কথা বললেও তাদেরকে নিয়ে কারণ তারা এই বাংলাদেশ স্বাধীন হবার পেছনে তাদের অনেক অবদান আছে। যে কারণেই তাদেরকে বাঁচিয়ে কথা বলতে, তাদের ব্যাপারে অনেক হিসেব করে তারপরে কথা বলি। কিন্তু বিএনপির অনেক লোকজন আছে। এর মাঝখানে যেমন শিলং সালাউদ্দিন সহ এরকম অনেক সালাউদ্দিনদের মতো এরকম অনেকে গজিয়ে উঠেছেন। এটা তারেক রহমান যদি আরো ১.৫ বছরের আরো আগে যদি চলে আসতেন তিনি, আমার মনে হয় এই যে মাঝখানে যেই গজিয়ে ওঠা যে ভারতীয় গোয়েন্দা সংস্থার যারা, তারা এত প্রভাব বিস্তার করতো। আমি এই যে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে যাদের, তাদের অনেকের ব্যাপারে জানি। যে লন্ডনে গিয়েছেন তারেক রহমান, তাকে ফোন করেছেন, লন্ডনে গিয়ে দেখা করেছেন, তাকে বলেছেন যে, "আপনি নির্বাচনের প্রস্তুতি নেন।" তাকে বলা হয়েছে হঠাৎ করে দেখে যে সে পায় নাই। কিভাবে পায় নাই? এগুলো এই যে মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী আপনার কিছু ছিল, তারাই এই জিনিসগুলোকে এইভাবে ম্যানিপুলেট করেছে। যাই হোক, তো আমার মনে হয় তিনার আসাটা আ আ এটা খুব অপ্রাসঙ্গিক বা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এরকম কোনো কিছু আমি মনে করি না। আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই। এটা দাদাকে আপনি প্রশ্ন করেছিলেন ওইটা আ আম আমা আমার কাছে কিছু তথ্য আছে যে জিনিসগুলো আপনাকে জানালে আমার মনে হয় জি, দর্শকদের জন্য প্লিজ। বুঝতে সুবিধা হবে। সেটা হলো জামাতের আমির। তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নানান কথা বলা হয়েছে। আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উনাদের ২ জনের সাথেই গত ৩-৪ মাসের ভেতরেই আমার ২ জনের সাথেই সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যেই আমার সাথে সাক্ষাৎ হয়েছে এবং ওই সাক্ষাতে আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এর মাঝখানে আমি উনাকে প্রশ্ন করেছিলাম যে, "ভারতের সাথে আপনাদের কোন ধরনের বৈঠক হয়েছে কিনা?" তিনি বলেছেন যে, "ভারত আমাদের কাছে" আমার সাথে উনার যেদিন দেখা হয়, উনার হোটেলে আমি যেদিন কথা বলি, বলেছে, "আমাদের কাছে এ পর্যন্ত ৬ বার তারা সময় চেয়েছেন।" তারা কোনো এক জায়গায় সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক, অফিসে হোক বা হু, হু। তাদের কোনো অফিসে হোক, যেকোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেইখানে বলবেন রাজি হবেন, ভারত সেইখানেই বসতে রাজি। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই। কারণ হচ্ছে গিয়ে
তিনি আমাকে এই কথাটা বলেছেন যে, আমি উনাদের সাথে কোথায় গিয়ে বসবো সেখানে তারা একটা ছবি তুলবে, ছবি তুলে তারপরে দিয়ে দিবে। তারা এই বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন। তিনি যান নাই। এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা আপনারা জানেন যে ডিপ্লোম্যাটদের সাথে অনেক বৈঠক থাকে যেখানে ভারতের দূতাবাসের লোক থাকে, হুম, হুম। পাকিস্তানের থাকে, চীনের থাকে, আমেরিকার থাকে। সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয়। সেখানেও তিনি মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট আনকোট করছি যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতীয় দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে। সো এটা হচ্ছে ভারতের অবস্থান। এই মানে জামায়াতের অবস্থান। আমার কাছে যে তথ্যটা ছিল সেটা জি, আপনাকে খুবই, জানাচ্ছি। খুবই পরিষ্কার। ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে। পিনাকি ভট্টাচার্য, আপনার কাছেই একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু ফিরতে চাই। এই ভারত প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে, ভারত প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে আ বাংলাদেশের নির্বাচনে আমরা খুব মানে এটি খুব পরিচিত কমন একটি বিষয় যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে নির্বাচন প্রত্যেকটি ক্ষেত্রেই আসলে ভারতের একটি প্রত্যক্ষ রোল প্লে আমরা দেখি আসলে। আ এবারের নির্বাচনে সেটা কতটুকু সম্ভাবনা দেখছেন? আ অথবা আ যেহেতু মানে বাংলাদেশের বর্তমান যেই পরিবর্তিত যে পরিস্থিতি তাতে করে এটি খুব পরিষ্কার যে অনেকটা বেকায়দায় রয়েছে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে। এবারের নির্বাচনে কতটুকু তাদের আ আ সম্পৃক্ততা অথবা তাদের রোল প্লে করার সম্ভাবনা দেখছেন? দেখেন, আমি কয়েকটা খুব বলবেন যে এটাকে বলা যেতে পারে খুব সিম্পল ট্রিক ফলো করি আরকি। হুম, এবং হুম। আমি কিছু জিনিসে খুব খুশি হই। যেমন ধরেন, আমার ফেসবুকের প্রোফাইলে কোনো ভারতীয় এসে যদি আমাকে গালাগালি করে আমি খুব খুশি হই। জি, জি। নাম বলতে চাই না, বাংলাদেশের মানুষ দেখবে ভারত কোন প্রার্থীর পক্ষে, কোন দলের পক্ষে অবস্থান নিচ্ছে এটা দেখবে। আ মানে ভারত, শোনেন, এটা ভেরি সিম্পল। এটার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। এটার জন্য রাজনীতিতে আপনার থমাস হবস হওয়ার দরকার নাই, সক্রেটিস হওয়ার দরকার নাই, প্লেটো হওয়ার দরকার নাই। খুবই সিম্পল। প্রথম আলো, ডেইলি স্টার যেই দলকে, যেই জোটকে সমর্থন দেবে সেটাই ভারতের সমর্থন। ভেরি সিম্পল। প্রথম আলো, ডেইলি স্টার কাদেরকে গ্লোরিফাই করে দেখেন, আপনার উত্তর পেয়ে যাবেন। এটাই নিউটনের সূত্র। এটাই নিউটনের সূত্র, আ সহজ সূত্র। প্রথম আ আলো, ডেইলি স্টার যার পক্ষে তারাই ভারতের প্রার্থী। আ আমরা আমরা নতুন আরেকটি সূত্র আমাদের দর্শকদের জন্য পেলাম আপনাদের থেকে। দর্শকদের খুব আ আ কৌতূহলের একটি প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। দুজনের জন্য একই প্রশ্ন। আ আপনারা কবে ফিরছেন দেশে? প্রথমে আ পিনাকি দার কাছে যাই, এরপর আ আপনাদের দেশে ফেরা নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে। এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা? দেখেন, আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি। হুম, হুম, হুম। সেটাকে অন্য অনেকভাবে বলার চেষ্টা করা হয়। হুম, হুম। হ্যাঁ? উম আমি ফিরতে চাই। হ্যাঁ? আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্যে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে। হ্যাঁ? হুম। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আম মানে এমন, ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনূসকে বলা হয়েছিল, একাধিক জন বলেছে অ্যাম যে পিনাকিকে, এবং উনি চাইলে এটা ১ ঘন্টার মধ্যে হয়ে যেত। পিনাকিকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা। খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ। আমি নাম বলছি না তাদের কারোই। কিন্তু হুম, হুম, আপনি হুম। ধরে নিতে পারেন যে, ধরেন বাংলাদেশে যদি আপনি ১০ জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন, এরকম হুম, ১০ হুম, জন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই হুম, আমার কথা বলেছে প্রফেসর ইউনূসকে সরাসরি। এবং আমি তাদের মধ্যেই কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি। আমার কথা যখনই প্রফেসর ইউনূসকে বলা হয়, উনি আ দার্শনিক হয়ে যান। আকাশের দিকে তাকায় থাকেন আরকি। হ্যাঁ? মানে এবং উনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায়। মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না। হুম? তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা, বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে। হ্যাঁ? আম আমি জানি না। আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না। এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি একটি আমি জিনিস। আমি 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 ধরেন আমি যখন আমি যে জিনিসটা
আমি যেই জিনিসটা খুব বেশি করে চাইছি, এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারেন। আমি যেটা খুব বেশি চাইছি, আমার জীবনে সেটা আসেনি কখনো। হ্যাঁ? আমি সেজন্য কোনো কিছু চাই না। আমি সেজন্য বলি আমি দেশে যেতে চাই না। হ্যাঁ? যদি আ এই বিরাগ থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আ আমি যখন কর্পোরেট জব করতাম আরকি, তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব। আমার পোস্টিং হবে প্যারিসে। হ্যাঁ? এটা আমার আ উচ্চাশা ছিল বলতে পারেন। ওই সময় কম বয়সে আরকি। তো সেটা কিন্তু তখন হয়নি। তারপরে আমি যখন চাইনি, আমি যখন আসতেই চাইনি, তখন আমাকে এসে খোদা তাআলা প্যারিসেই এসে আমাকে থিতু করে দিলেন। তো আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়াল অ্যান্সার দিচ্ছি, অভিমানের কথা না। আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে, আমি বলি, আমি তো এখন খুবই স্পিরিচুয়াল মানুষ আরকি বলতে পারেন। হ্যাঁ? আমার দেশে যাওয়াটা যেদিন খোদা তাআলার হুকুম হবে, সেদিন আমি হাজির থাকব। যেদিন উনি চাইবেন, সেদিনই আমি যাব। কেউ আমাকে নিশ্চয়ই, ঠেকাইতে পারবে না। আমি নিশ্চয়ই, অভিমান করেও আমি দূরে থাকতে পারব না। নিশ্চয়ই। আমার যেদিন সময় হবে, রাইট টাইম, সেটা প্রবাবলি আসমানে স্থির হবে যে কবে আমি দেশে ফিরব। সেদিনই যাব। খুবই, খুবই কেউ আমাকে পরিষ্কার ঠেকাইতে পারবে বক্তব্য। না সেদিন, এবং আমার কোনো অভিমান আমাকে দূরে রাখতে পারবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো নিজে থেকে উদ্যোগ নিব না। খুব পরিষ্কার বক্তব্য পিনাকি যেদিন ভট্টাচার্য, উনার ইলিয়াস হুকুম হবে, হোসেন। সেদিন আমি যেয়ে বাংলাদেশে ইলিয়াস হোসেন, আমরা পিনাকি ভট্টাচার্যের উত্তর পেলাম। আপনি চাইলে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমরা যদি আপনার থেকে উত্তর পাই। আমার প্রশ্নটা আরো অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্টভাবেই দেওয়া যাবে। আমার নামে এখনো পর্যন্ত ৪ টা মামলা পেন্ডিং আছে। যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। এটি সো কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা? আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের। ওহহো! আমার ১ম মামলা হয় হচ্ছে ৫ই জানুয়ারির যে নির্বাচন, ওই নির্বাচনের ৩ দিন পরে আমার নামে একটা মামলা হয়। আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় আ ৫ তা ৬ তারিখ, ৬ই জানুয়ারি ২০১৪। আ তারপরে তার ২ দিন পরে মামলা হয় একটা। ওইটা একটা মামলা ছিল। আমাদের একটা ভিডিও গিয়েছিল। যে ভিডিওটার আপনার আ ভিডিওর এডিটিং এর কাজ তো আর আমার না। ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল। সেই নারীর কিছু ফুটেজ কে তারা জি। দেখিয়েছে। খুবই যে আলোচিত সংবাদ ছিল। এই ফুটেজ গুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্ট এ ওই ফুটেজ গুলো আ এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ, আমি সহ আমাদের ৩-৪ জনকে আসামি মূলত মানে ৫ জানুয়ারি নির্বাচনে ২১শে টিভির যে ভূমিকা সেটার কারণেই মামলা হয়। সেই থেকে শুরু। এরপরে বিভিন্ন সময়ে আপনার কিন্তু ইলিয়াস হোসেন সেই মামলায় সম্ভবত ২১শে টিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব উনি নিজেও এই মামলার আসামি ছিলেন। গ্রেপ্তার আপনি মামলার হয়েছিলেন। কথা জি। উনাকে তার ১ম মানে সেই গ্রেপ্তার মামলা দেখানো কি হয়েছে। এখনো চলমান? সেই মামলা চলমান। তারপরে বনোজ কুমারের একটা মামলা চলমান। তারপরে আরো ওই যে টোটাল ৪ টা ফেনীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যা কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি? হ্যাঁ, বনোজ কুমারকে জি, নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করেছে এবং সেই বনোজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই ১৬ জন মানুষ এখনো কনডেম সেলে কাটাচ্ছেন, তাদেরকেও এই সরকার বাঁচানোর জন্য কোনো করে নাই। এখন ওই যে দাদা একটা কথা বলল না যে, ইউনূস উদাসের মতো এদিক ওদিক তাকায়। অনেকেই মনে করেন, ধরেন মানে আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেষ্টা হব। দাদাও কোনোদিন বলে নাই সে উপদেষ্টা হইতে চায়। তো মানে এটা আমরা হইতে চাইনি। কিন্তু অনেক না, না, মানুষের না, না, আমি বলছি। হুম, ইন্ডিয়ান নায়িকা বিষয়ক উপদেষ্টা হইতে চাই। আমি সবসময় বলছি এটা। তো এখন ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, অনেকেই মনে মনে করে আমি জানি না কেন মনে করে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল। আমার হুম, উপদেষ্টা হইলে মনে হয় অনেক কিছু হইতো। কিন্তু সেটা সরকারের কোনদিন মনে হয় নাই। হুম। সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই করত। কিন্তু সরকারের আশেপাশে এইদিক ওইদিক নানান লোকজন তারা নানানভাবে আসেন, দেশে আসেন, আপনার দেশে আসার এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও হুম। যে আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে করতে চাই, আপনাদের সম্মান দিতে চাই। কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয় নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? ধরেন আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তাহলে তো আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমারে চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের কথায় তো বোঝা যায় যে এরা তো খুব ঘাটতারামো করবে। এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না। আনলেই সমস্যা হবে। সো আপনি নিবেন না। এটাই স্বাভাবিক। যাক ওই আলাপে যাচ্ছি না। এই সরকারের কাছে শুধু উপদেষ্টা না, দেশে ফেরত যাওয়া না। এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না।
এই সরকারের ইউনূসের এই আশপাশে যে কজন আছে একটাও দেশে থাকতে পারে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। কালকে এই পরশুদিন খালেদা জিয়ার গিয়ে জানাজায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে, মানুষ সেটা দেখেছেন। সো এই দৌড়াদৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায়। তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না, সারা দুনিয়া। আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে। ওরা এটাও পারবে না। সম্ভব না। এখন আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে জানা ছিল। আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন। আমি এই দেশের কারোর অন্য একজন ভিনদেশী পতিতা ব্যবসা করত, এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সংগীত লেখা হয়েছিল, সেই জাতীয় সংগীত আমার জাতীয় সংগীত থাকতে পারবে না। এই শর্তে আপনি যেদিন করবেন, আমার ১৬ই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না? আমি এটার বিজয় দিবস মনে করি না। আমি সেদিন বিজয় দিবস পালন করব ১৬ই ডিসেম্বরকে, যেদিন ভারত পালন করবে না। ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল, সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে, বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ, আর আমিও বিজয় দিবস পালন করব, আমি এটারে বিজয় দিবস। ওইদিন ওইটা সেটেল হইতে হবে আগে। সো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই। তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করব। আর এর জি। মাঝখানে আবার আমারে নাকি আবার উঠায় নিয়া যাবে কারা। উঠায় নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে, ওইটা আবার অন্য জিনিস। যাই হোক, আমি আজকে দর্শক অনুষ্ঠানের আমরা শুরুতে যেকোনো আমরা একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। জি। আমাদের বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে ১ম পর্ব গেল। এই ১ম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে। যে কারণে কারেন্ট এডিশন। জি। দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য। আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি। আর আ আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে, আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে, আমাদের দর্শকদেরকে জানাইতে চাই, বাংলা এডিশন বন্ধ হয় নাই। বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা আ একটা উম খোলা জলে মাছ শিকারের মতো একটা অবস্থা হয়েছে। বাংলা এডিশন বন্ধ হয় নাই। বাংলা এডিশন যদি বন্ধ হয়, আমরা আপনাদেরকে জানাবো। এবং সেটার জন্য কোন কর্মকর্তা কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায়, আমি সেই চিঠি দেখার পরে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা কতদিন বাংলাদেশের ২.৫ দিনের মন্ত্রী, উপদেষ্টা এসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলা এডিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটাও আমাদের সাথে ইনশাআল্লাহ এই দেশে দেখা হবে। আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না, দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি এরকম না। অনেক ধন্যবাদ পিনাকি দেশটার জন্য ভট্টাচার্য। আমাদের অনেক ভালোবাসা আছে। এই দেশকে আমরা ভালোবাসি। এটা আমরা টাকা দিয়ে আমাদের কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায় নাই। এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি। এটার ভিতরে কোনো স্বার্থ নাই। সেই স্বার্থ ছাড়াই ভালোবাসি। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলা এডিশনের পাশে থাকবেন। বাংলা এডিশন আপনাদের জন্য কাজ করবে। বাংলা এডিশন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জঙ্গিবাদের যেই নাটক সাজিয়ে গত ১৫ বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশকে আলাদা করে রাখা হয়েছিল, একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল। বাংলা এডিশনের মূল যুদ্ধটা ওইখানেই। আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথম আলো ডেইলি স্টারকে কাউন্টার দিয়েছি গেল ১.৫ বছরে। আমরা সামনেও ইনশাআল্লাহ দিব। এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয়, বাংলা এডিশনের এই তরুণ যে দলটা আছে তারা সবাই এটার জন্য প্রস্তুত আছে। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ২ জন অতিথি, বাংলাদেশের খুবই আলোচিত ২ জন অ্যাক্টিভিস্ট, ডাক্তার পিনাকি ভট্টাচার্য